এইগুলাকে জিজ্ঞেস করেন বিভিন্ন মিনিস্ট্রির নাম বলতে, নাম লিখতে দেন, নাম লিখতে পারবে না। তো এগুলোকে, এগুলো মন্ত্রী কি, মন্ত্রীর রুলস অফ বিজনেস কি, সচিবের রুলস অফ বিজনেস কি, কিছুই জানে না, এগুলোকে মন্ত্রী বানিয়ে দিচ্ছে। তো এইগুলো হচ্ছে ব্লান্ডার, টোটালি ব্লান্ডার। এই লোকটাকে দিয়ে যদি আপনি আমেরিকার থেকে জাতিসংঘের সেনাবাহিনী আনেন, তাও এইখানে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ হবে না। কারণ এরা জানে যে উপরের নির্দেশনাটা কি, উপরের নির্দেশনাটা ডিসির কাছে উনি নির্দেশনা দেন যে এনসিপি কে যেন স্পেস দেওয়া হয়, এনসিপির তদবির যেন শোনা হয়। এইগুলো হচ্ছে এসপিদের কাছে প্রধান উপদেষ্টার অফিসার, এইগুলি হচ্ছে নির্দেশনা, বেজাল লাগানোর কাজগুলি করতেন। এগুলো করে আমার মনে হয় আগামী ডিসেম্বর মাসে এসে দেখবেন দেশ এমন একটা অবস্থায় যাবে যে সবাই বলবে যে এই অবস্থায় তো নির্বাচন হওয়া সম্ভব না ভাই। বিষয়টা হচ্ছে ডক্টর ইউনূস গভর্নমেন্টের যে ইমান, প্রথমত তো মুসলমানদের প্রথমত তো ইমান ঠিক করতে হবে। ইমান ঠিক নাই, এখানে একটা মুনাফিকি আছে, ভিতরে এক বাইরে আরেক, অন্তরে এক মুখে আরেক। আপনি হাসান নাসির যে বললেন এতক্ষণ, আমি বলি যে এখনো সচিবালয়ে ৪৬ জন সিনিয়র সচিব এবং সচিব আছেন আওয়ামী লীগের। আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে কাজ করা ৪৬ জন সিনিয়র সচিব আছেন। এই যে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য পরিষদ, ওরা একটা লিস্ট দিয়েছে। ৭৮ জন সচিবের মধ্যে মাত্র ৬ জনের চাকরি গেছে, আর বাকি সবাই নরমালি অবসরে গেছেন। তো এখানে ডক্টর ইউনূস করলেন না কেন? এদের তো সবাইকেই শেখ হাসিনা ডিএনএ টেস্ট করে করে এদেরকে সচিব বানিয়েছিল। তো এদেরকে প্রথমেই ৭৮ জন সচিবের মধ্যে এদের সবাইকে তো বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা ছিল প্রথম দিনেই। ৮ তারিখে এসে ৯ তারিখেই বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। উনি পাঠান নাই কেন? পাঠান নাই, প্রথম কথা হলো উনার আইডিয়া ছিল যে উনি 111 কে ধারণ করবেন। প্রথমে আলী ইমাম মজুমদারকে নিলেন 111 এর ক্যাবিনেট সেক্রেটারি, ওকে দিয়ে সব আওয়ামী লীগারদের পুনর্বাসন করালেন এবং সমস্ত বিএনপির যারা জয়েন্ট সেক্রেটারি ছিল 15 বছর ধরে ডেপুটি সেক্রেটারি ছিল, 15 বছর বা 17 বছর ধরে সিনিয়র সরকার সচিব ছিল, এগুলোকে আটকে রাখলেন। তো এগুলোকে কাউকে সংস্থা প্রধান হতে দিলেন না, কাউকে সচিব হতে দিলেন না। তারা একটা আইডিয়া বললেন যে বিএনপি আসলে বলবে যে আমরা বঞ্চিত, আমরা বাংলাদেশে যে এই পরিবর্তনটাকে ধারণ করতে চাই। তো ডক্টর ইউনূস যাদের পুষ্যপুত্র, যারা ডক্টর ইউনূসকে ডক্টর ইউনূস বানিয়েছে, এরা বিপ্লবকে পছন্দ করে না, এরা গণ অভ্যুত্থানকে ধারণ করে না। আমেরিকা এবং ব্রিটিশ এরা বিপ্লবী বললেই, কোন লোকের নামের আগে বিপ্লবী বললেই ওরা ঠাসকি খায়। তো এই জন্য আপনি দেখবেন যে ডক্টর ইউনূস যেটা করতে পারতেন, দেখেন শেখ হাসিনা ১,১২,০০০ পুলিশের মধ্যে সে তার রিজিমে এটাকে পুলিশকে বানিয়েছে ২,০২,০০০। এর মধ্যে ৮০,০০০ পুলিশ আছে গোপালগঞ্জ, মাদারীপুর এবং ফরিদপুর বেল্টের, যারা সবাই বলতো যে আমার বাড়ি ফরিদপুর। তো এই জায়গাতে পুলিশের যে ব্যালেন্স যেটা ছিল, পুলিশের যে চেইন অফ কমান্ড ছিল, এটা পুরোটা ভেঙে পড়ছিল। আপনি দেখবেন এই যে মনির এরা যারা যে সিসিটিভিতে কাজ করতো, এরা সবাই হাসিনার সাথে সরাসরি আলাপ করতো। এদের সাথে কারোই এই যে এরা কেউ আইজিপির সাথে কোনো কথাই বলতো না। কথা বুঝছেন? এটা আইজিপি জাভেদ পাটোয়ারি হোক, আইজিপি মামুন হোক, এরা ছিল সাক্ষী গোপাল আইজিপি। অন্য নিচের লেভেলে এই যে আপনার যে বাতের হোটেলের হারুন কি কোনোদিন ওর পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করছে কি করব, কাকে ধরে আনবো? হারুন কি কোনদিন আইজিপি কে জিজ্ঞেস করছে? আইজিপি বরঞ্চ ওদের সাথে আলাপ করে প্রধানমন্ত্রীর মুড কি এটা জানতো। তো এই জন্য আমি বলছি যে ডক্টর ইউনূস এসেই প্রথমত উনি বলতে পারতেন যে কারা কারা পুলিশের মধ্যে গুম খুনের সাথে জড়িত, এরা সবাই বাড়িতে থাকো এখন,
আমি নতুন 50,000 পুলিশ দিব। উনি এই 10 মাসের মধ্যে প্রথম 3 মাসে পুলিশ রিক্রুট করে, পরবর্তী 3 মাস ট্রেনিং করে এদেরকে সবাইকে থানায় পাঠিয়ে দিতে পারতেন নিউ 50,000 পুলিশ, এবং 50,000 পুলিশ রিপ্লেস করে যেত, করেন নাই। আপনি দেখবেন নতুন নিয়োগ বোর্ড করে পিএসসি কে বলতে পারতেন যে আমাকে দ্রুত 1,000 ছেলে দাও যারা এই অভ্যুত্থানকে ধারণ করে, 1,000 ছেলে দাও, 1,000 এটা করেন নাই উনি। তারপর আপনি এই যে ছেলেদেরকে যে এই যে শিশু উপদেষ্টা বানিয়ে দিলেন, এদেরকে বলতে পারতেন বাবা তুমি শিশু উপদেষ্টা, আমি তোমাকে নিতে রাজি আছি, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি অন্তত 60 ডেজ প্রবেশনার করে আসো। 60 ডেজ কিভাবে কিভাবে এইগুলাকে জিজ্ঞেস করেন, বিভিন্ন মিনিস্ট্রির নাম বলতে নাম লিখতে দেন, নাম লিখতে পারবে না। তো এইগুলাকে এইগুলো মন্ত্রী কি, মন্ত্রীর রুলস অফ বিজনেস কি, সচিবের রুলস অফ বিজনেস কি, কিছুই জানে না, এইগুলোকে মন্ত্রী বানিয়ে দিচ্ছে। তো এইগুলো হচ্ছে ব্লান্ডার, টোটালি ব্লান্ডার। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূসের মূল যে জায়গাটা, যে উনি বিপ্লব বা গণ অভ্যুত্থানের যে পরিবর্তন, এটাকে উনি ধারণ করতে পারেন নাই। এবং উনি দেখবেন সবগুলি গণবিরোধী লোক। আলী ইমাম মজুমদার একটা গণবিরোধী লোক, ফজলুল কবির একটা গণবিরোধী লোক। আপনি দেখবেন রিজওয়ানা, একটা রিজওয়ানের হাজবেন্ড গুম হয়েছে, ও আজ পর্যন্ত গুম কমিশনের কাছে ইয়ে দিছে, গুম কমিশনের কাছে সাক্ষ্য দিছে, সাক্ষ্য দেয় নাই। আপনি এই যে আপনার ফরিদা বেগম, ওর হাজবেন্ড গুম হলো, ওর হাজবেন্ড কি আজ পর্যন্ত বুদ্ধি দেয়, কিন্তু আজ পর্যন্ত কি গুম কমিশন অথবা আমাদের আইসিসিতে সাক্ষ্য দিয়েছে বা কেস ফাইল করেছে? করে নেই। তো এই জন্য আমি আপনাকে বলছি ডক্টর ইউনূস বেছে বেছে যে লোকগুলি আমাদের, সে ধরুন মঞ্জুর ভাই, উনি তীব্রভাবে শেখ হাসিনার আন্দোলনের সময় জনগণের সপক্ষে নিয়েছেন ডক্টর মঞ্জুর। কিন্তু আপনি দেখবেন যে উনি যতগুলি আমি নাম বলবো, যে উনার 99% অ্যাডভাইজার একমাত্র আসিফ নজরুল ছাড়া আর কেউ হাসিনার বিরুদ্ধে কোন কথা বলেন। এই সবগুলি লোক উনি বাছাই করে নিতেন। তো আমি আপনাকে বলি যে এই লোকটাকে দিয়ে এখন আপনি যা যা বলেন, এই লোকটাকে দিয়ে যদি আপনি আমেরিকার থেকে জাতিসংঘের সেনাবাহিনী আনেন, তাও এইখানে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ হবে না। কারণ এরা জানে যে উপরের নির্দেশনাটা কি, উপরের নির্দেশনাটা ডিসির কাছে উনি নির্দেশনা দেন যে এনসিপি কে যেন স্পেস দেওয়া হয়, এনসিপির তদবির যেন শোনা হয়। এইগুলো হচ্ছে এসপিদের কাছে প্রধান উপদেষ্টার অফিসার, এইগুলি হচ্ছে নির্দেশনা। ডিসিদের কাছে প্রধান উপদেষ্টার নির্দেশনা, সচিবদের কাছে প্রধান উপদেষ্টার নির্দেশনা যে এনসিপি কে তোমরা স্পেস দিবা। তো এই রকম একটা গভর্নমেন্টের সময়ে আমি আপনাকে বলছি আইন শৃঙ্খলা কিভাবে ঠিক হবে। আমি আপনাকে বলি এই পিআর বলেন আর যাই বলেন, এখনকার যা পদ্ধতি আছে, এই কোন পদ্ধতি যা পদ্ধতি আছে, আগে গভর্নমেন্টের ইমান ঠিক করতে বলেন। গভর্নমেন্টের ইমান ঠিক নাই। গভর্নমেন্ট চায় যে গণ অভ্যুত্থান মুখে বলে, বিপ্লব বিপ্লব মুখে বলেন উনি, উনি প্রথমেই তো এই বিপ্লব বা গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করেছেন। উনি বলেছেন যে মেটিকুলাসলি ডিজাইনড এ মুভমেন্ট, এটা মেটিকুলাসলি ডিজাইনড এ কনস্পিরেসি হয়, মুভমেন্ট হয় না। উনি একজন ছেলেকে বলছেন যে ওর ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছেন, বলছেন যে ও হচ্ছে মাস্টার মাইন্ড। হোয়াট ননসেন্স ইট ইজ। তো এই জন্য আমি আপনাকে বলছি, এবং সবগুলি ভেজাল লাগানোর কাজকর্ম উনি করছেন। উনার কি এই যে সচিবালয়ে আজকে যে ব্যাক ফায়ার করলো, সচিবালয়ে যে 7 দিনে উনি কারণ দর্শক নোটিশ যে উনি চাকরি খেয়ে ফেলবেন, তারপরে ডিপার্টমেন্টাল মামলা চলবে, এটা অ্যাবসার্ড। এইটা কেন করতে গেলেন? এনবিআর নিয়ে উনি গুলমাল লাগালেন, কেন করতে গেলেন? এখন বিটিভি কে উনি পাবলিক ব্রডকাস্টার সার্ভিস, এটার থেকে উনি স্বায়ত্তশাসন দিতে চাচ্ছেন। আমরা বলছি এটাকে স্বাধীন সম্প্রচার নীতিমালার অধীনে নিয়ে আসেন। 35টা টেলিভিশন চ্যানেল চলে প্রতিদিন, তো বিটিভি একটা বাংলাদেশের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার হিসেবে থাকুক। সেটা করবেন না। উনার জয়েন্ট সেক্রেটারিরা
ইয়ে করে ডিকটেট করে, উমুকের নাটক চালাও, উমুক চৌধুরী, উমুক ভুইয়া সাহেবের ইয়ে চালাও, ছবি চালাও, উমুক ভুইয়া সাহেবের ক্লিপ চালাও, উমুক জি, ভুইয়া শেষ সাহেব করুন। এলাকায় গেছেন, উমুক চৌধুরী সাহেব, আমি শেষ করছি, উমুক ভুইয়া সাহেব, চৌধুরী সাহেব, এরা বিভিন্ন জায়গায় গেছেন, এদেরকে দেখাও বেশি করে। এই যে এইটার থেকে মুক্ত করে বরঞ্চ বিটিভিতে সারাদিন সম্প্রচার নীতিমালা দেন, সেটা না করে সবগুলো বেজাল লাগানোর কাজগুলি করতেন। এগুলো করে আমি, আমার মনে হয় আগামী ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর মাসে এসে দেখবেন দেশ এমন একটা অবস্থায় যাবে যে সবাই বলবে যে এই অবস্থায় তো নির্বাচন হওয়া সম্ভব না ভাই।